আমরা যখনই কোনো বিষয় নিয়ে চিন্তা করি তো সেই চিন্তার মধ্যে দুটো জিনিস থাকে। একটা হচ্ছে চিন্তার বিষয়বস্তু, আরেকটা হলো কি চিন্তার কৌশল। একটা হচ্ছে চিন্তার কন্টেন্ট বা যা বিষয়বস্তু নিয়ে চিন্তা করছি, যেমন কেউ হয়তো টাকা পয়সা নিয়ে চিন্তা করছে, কত টাকা আসছে কত টাকা যাচ্ছে এটা হিসাব করছে, এটা হচ্ছে বিষয়বস্তু। আরেকজন হয়তো কেউ চিন্তা করছে তার ফ্যামিলি নিয়ে, ওকে। আরেকজন হয়তো কেউ চিন্তা করছে সমাজ নিয়ে। তো এগুলো হচ্ছে চিন্তার আলাদা আলাদা বিষয়বস্তু। অন্যদিকে হচ্ছে কি চিন্তার কৌশল। চিন্তার মধ্যে কি আমরা কারণ খুঁজে দেখার চেষ্টা করছি, কোনো ঘটনা তার আগে কি ঘটেছে নাকি তার প্রভাব কোনো ঘটনা তার পরে কি ঘটেছে। এবং এছাড়া বিভিন্ন রকমের টুলস বা বিভিন্ন রকমের কৌশল থাকে। তেমনই একটা বিশেষ ধরনের চিন্তা করার টুল বা একটা কৌশল হচ্ছে কি ডায়ালেকটিক্স। জার্মান দার্শনিক, পৃথিবীর ইতিহাসে সব থেকে শ্রেষ্ঠ একজন ফিলোসফারদের মধ্যে একজন হেগেল, তিনি একটা ধারণা দিয়েছেন যার নাম হচ্ছে কি ডায়ালেকটিক্স, যেটাকে বলা হয়ে থাকে কি হেগেলিয়ান ডায়ালেকটিক্স অথবা ডায়ালেকটিক্যাল রিজনিং। হেগেলই প্রথম যে এই জিনিসটাকে অবজার্ভ করেন। হেগেল অ্যানসিয়ান গ্রিক ফিলোসফার প্লেটো, অ্যারিস্টোটল এবং অন্যান্য যারা স্কলার তাদের লেখাকে পড়েন, এবং পড়ার মাধ্যমে হেগেল দেখেন যে এই সব লেখার মধ্যে একটা বিশেষ জিনিস উঠে আসছে, যেটাকে তিনি নাম দেন কি ডায়ালেকটিক্স। এই ডায়ালেকটিক্স শব্দটা উঠে এসেছে কোথা থেকে? ডায়ালগ থেকে, অর্থাৎ কথোপকথন। দুজন মানুষ কথা বলছে এবং সেই কথার মধ্যে একজন আরেকজনের উল্টো উল্টো পয়েন্ট অফ ভিউ বা পার্সপেক্টিভ রিপ্রেজেন্ট করছে। কেউ বলছে টাকা দিয়ে সমস্ত সুখ কেনা সম্ভব, কেউ বলছে না টাকা দিয়ে সবকিছু কেনা সম্ভব না। তাহলে কি দুটো উল্টো পয়েন্ট অফ ভিউ, এবার তারা কারণ দিচ্ছে, যুক্তি দিচ্ছে। এই যে জিনিসটা ঘটছে, যেটা প্লেটোর সমস্ত লেখার মধ্যে অলমোস্ট আমরা দেখে থাকি, সেই জিনিসটা যখন হেগেল পড়লো, সেই জিনিসটা যখন হেগেল স্টাডি করলো, প্লেটো, অ্যারিস্টোটল, সক্রেটিস তাদের লেখা কি, তাদের বিভিন্ন যে ডায়ালগসগুলো আছে, তখন সেখান থেকে হেগেল একটা নতুন ধারণা তৈরি করলো, যেটাকেই বলা হয় কি ডায়ালেকটিক্স। তো আজকের ভিডিওতে বন্ধুরা আমরা এই ডায়ালেকটিক্স সম্পর্কে জানবো, হেগেলিয়ান কনসেপ্ট, এবং সেটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি আমাদের ব্যক্তিগত জীবনকে আরো উন্নত করার জন্য, বা আশেপাশের সমাজ বা দেশ বা জাতি বা আমাদের লাইফ সেটাকে আরো ভালো করে বোঝার জন্য, সেটা সম্পর্কে আমরা জানবো। তো শুরু করা যাক। আমার নাম রুদ্র আর তোমরা সবাই দেখছো ইউটোপিয়া বাংলা। পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে কি ডায়ালেকটিক একটা ইন্টারপ্রেটিভ ফ্রেমওয়ার্ক। অর্থাৎ অনেকে যখন ডায়ালেকটিক্স সম্পর্কে পড়ে তখন তারা এটা মনে করে যে ডায়ালেকটিক্স এটা কোনো সিস্টেম, কিন্তু ডায়ালেকটিক্স প্রকৃতপক্ষে এটা কোনো সিস্টেম নয়, কোনো একটা গঠন নয়, এটা কোনো কনসেপ্ট নয় ডায়ালেকটিক্স। আবার অনেকে এরকম মনে করে কি ডায়ালেকটিক একটা কি এটা এক ধরনের ফর এক্সাম্পল একটা মেথড, যে মেথডের সাহায্যে আমরা কিছু বোঝার চেষ্টা করছি, বা একটা প্রসেস যার সাহায্যে আমরা জিনিসটাকে জানছি। না, ডায়ালেকটিক্স কোনো প্রসেস বা কোনো মেথড নয়, বরঞ্চ এটা একটা ইন্টারপ্রেটিভ ফ্রেমওয়ার্ক। অর্থাৎ যা কিছু ঘটনা ঘটছে সেটার ব্যাখ্যা নেই আমাদের কাছে। যতক্ষণ না আমাদের কাছে ব্যাখ্যা থাকবে কেন ঘটছে বা কিভাবে ঘটছে, ততক্ষণ আমরা জিনিসটাকে মানে বুঝতে পারবো না, সেটা সম্পর্কে একটা বোধ বা একটা ধারণা বা একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে তৈরি হবে না। ডায়ালেকটিক্স কি না, সেই ইন্টারপ্রেটিভ একটা ফ্রেমওয়ার্ক, একটা ইন্টারপ্রেটিভ টুল মানে কি আমাদের জীবনে সবসময় অনেক টুলসের দরকার হয়। যেমন পেন্সিল, পেন্সিল কি করি আমরা? পেন্সিল দিয়ে লিখি। পেন্সিল দিয়ে লেখা ছাড়া আমরা পেন্সিল ছাড়া অন্য একটা টুল ইউজ করতে পারি, যেমন কি পেন দিয়ে আমরা লিখি। না, পেনের সাহায্যে আমরা লিখতে পারি। বা অনেক আগে প্রাচীনকালে কি হতো, বড় বড় পেপার থাকতো, প্যাপাইরাস, তার উপরে কি হতো মানে এরকম একটা তুলি মতো দিয়ে রং দিয়ে লিখতে হতো। তো অনেক খাটনি ছিল তখন। তারপর পেন্সিল এসব কিছু চলে আসে। তারপর তো বল পেন মানে কালির দোয়াত দিয়ে লিখতে হতো এরকম, ঠিক আছে। তো ধীরে ধীরে জিনিসটা উন্নত হচ্ছে। এগুলো কি প্রত্যেকটা আলাদা আলাদা টুলস, যে টুলসগুলোকে আমরা ইউজ করছি মানে ইনস্ট্রুমেন্ট, সেগুলোকে ইউজ করে আমরা একটা কাজ করছি। তো এরকম অনেক টুলস আমাদের চারিদিকে আছে, টিভি, ফ্রিজ, মোবাইল ফোন, লাইট বা ইত্যাদি ইত্যাদি, মানে ভর্তি টুলস, যা কিছু, জামা প্যান্ট এক ধরনের টুলস। বাট এই টুলসগুলো হচ্ছে অবজেক্টিভ টুলস, অর্থাৎ বস্তুগত টুলস। ঠিক সেরকমই আমাদের সাইকোলজিক্যাল টুলস দরকার, চিন্তা করার জন্য বা কোনো কিছুকে বোঝার জন্য, কোনো কিছুর কারণ খোঁজার জন্য, কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য, কোনো একটা চয়েস করার জন্য। আমরা জীবনে কোন পথ বেছে নেব, কোন সিদ্ধান্তটা নেব, কেন নেব, আমাদের উদ্দেশ্য কি, বা যে ঘটনাগুলো বারবার ঘটছে সেগুলোর মানে কি, কেন এরকম হয়, এই প্রশ্নগুলোকে জানার জন্য, এগুলোকে ব্যাখ্যা করার জন্য, এগুলো সম্পর্কে বোধ বা ধারণা তৈরি করার জন্য আমাদের মেন্টাল বা কগনিটিভ টুলস দরকার হয়। সেই কগনিটিভ টুলস কি অনেক রকমের, যেমন ইমাজিনেশন, রিজনিং, বা আরও বিভিন্ন রকম জিনিস হতে পারে। বিলিফ, আমরা অনেকে বিভিন্ন জিনিসে বিশ্বাস করে, হতে পারে কেউ মেডিসিনে বিশ্বাস করে, কেউ গডে বিশ্বাস করে, কেউ ঘোস্টে বিশ্বাস করে, ওকে, অ্যান্ড সো অন। কেউ দেশের গভর্নমেন্টকে বিশ্বাস করে ইভেন, ওকে। তো এই যে টুলস, বিশ্বাস করা বা ইমাজিন করা, এগুলো আলাদা আলাদা টুলস, বাট এগুলো হচ্ছে অত্যন্ত সাধারণ টুলস।
এছাড়াও কিছু নতুন রকমের টুলস মানে ফিলোসফাররা আবিষ্কার করেছেন। হেগেলিয়ান ডায়ালেকটিক্স সেরকমই এক ধরনের টুলস, যে টুলসের সাহায্যে আমরা কি বাইরের জগতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে ইন্টারপ্রেট করতে পারবো, সেগুলোকে বুঝতে পারবো, সেগুলোকে জানতে পারবো, আমাদের নিজেদের লাইফকেও বুঝতে পারবো বা জানতে পারবো। এটা কোনো মেথড বা কোনো সিস্টেম নয়। ওকে, 2 হচ্ছে কি সাবলেশন। ডায়ালেকটিক্সকে বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে সাবলেশন কথার মানে কি। সাবলেশন মানে হচ্ছে, খুব যদি সহজ কথায় আমরা বলি তাহলে কোনো কিছুকে এলিমিনেট করা। ওকে, অর্থাৎ একটা ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, তো একজন খুব বদমাইশি করছে, তো টিচার বললো এই তুই ক্লাস থেকে বাইরে বেরিয়ে যেত, তুই ক্লাসে থাকবি না। এটা কি একজনকে আমরা এলিমিনেট করে দিলাম। তো একটা সিস্টেম বা একটা গঠন যার মধ্যে থেকে আমরা একজনকে বা একটা এলিমেন্টকে বাইরে বার করে দিলাম। সমাজে একটা পলিটিক্যাল সিস্টেম হতে পারে, ইকোনমিক সিস্টেম হতে পারে, বা আমাদের ডেলি লাইফের কোনো সিস্টেম হতে পারে। ওকে, আমরা হয়তো দুটো জব করছিলাম, ঠিক আছে, একটা পার্ট টাইম জব করছিলাম, একটা ফুল টাইম জব, বা একটা আমরা ফ্রিল্যান্সিং কাজ করছি আর একটা আমরা ফুল টাইম জব। তো আমরা কি সাবলেশন মানে একটা জিনিসকে এলিমিনেট করে দিলাম, যে ফ্রিল্যান্সিংটা বন্ধ করে দেবো বা ফুল টাইম জবটাকে স্টপ করে দিলাম, আমাদের সিস্টেম থেকে আমরা একটা জিনিসকে বাদ দিয়ে দিলাম। তো এই জিনিসটাকে বলা হয় কি সাবলেশন। এটা ছাড়াও সাবলেশনের অন্য একটা মানে আছে, সেটা কি, সেটা হচ্ছে সাবলেশন মানে হচ্ছে কি প্রিজার্ভ করা, কোনো কিছু ধরে রাখা, কোনো একটা জিনিসকে তার যে প্রকৃত ইকুইলিব্রিয়াম মানে তার যে সমতা, সেই সমতার মধ্যে সেটাকে ধরে রাখা। তো এই যে সাবলেশন সেটা সব জায়গাতেই বারবার উঠে আসে। নাও সাবলেশন কীরকম হয়, কোনো একটা সিস্টেম সেটাকে তার মধ্যে থেকে কোনো একটা জিনিসকে বাইরে বাদ দেওয়ার ফলে আমরা সেই জিনিসটাকে ধরে রাখার চেষ্টা করছি, কিন্তু সেটাকে বাদ দেওয়ার ফলে সেটা ধরে রাখার পরিবর্তে সেটা আরও ধ্বংস হয়ে গেল, ঠিক তার উল্টো এফেক্টটা তৈরি হলো। কোনো একটা জিনিসকে মানে ধরে রাখার জন্য, কোনো একটা নিয়মকে বেঁধে রাখার জন্য আমরা যে কাজটা করছি সেই কাজটাই সেই নিয়মটাকে ভেঙে ফেলছে, তখন সেটা হচ্ছে কি সাবলেশন। একটা উদাহরণ নেওয়া যাক, ধরা যাক মানে যেমন ফর এক্সাম্পল জুলিয়াস সিজার তাকে মেরে ফেলা হয়েছে। কেন? কারণ জুলিয়াস সিজারকে যদি মেরে না ফেলা হয় তাহলে দেশের রিপাবলিক যে সোসাইটি সেটাকে ধরে রাখা সম্ভব নয়। মানে সমাজে আরও অরাজকতা, আরও বেশি হিংসা, মানে সমাজের বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে বিভিন্ন রকমের সমস্যা, জটিলতা তৈরি হবে। ওকে, জুলিয়াস সিজারকে যদি মেরে ফেলা হয় তাহলে সেটা সম্ভব, কিন্তু জুলিয়াস সিজারকে মেরে ফেলার ফলে সেই জিনিসটা আরও বেশি করে হতে শুরু করে দিল। জুলিয়াস সিজারকে মেরে ফেললে সমাজকে ধরে রাখা সম্ভব হতো এরকম মনে করা হয়েছিল, কিন্তু মেরে ফেলার ফলে কি উল্টো এফেক্ট তৈরি হলো, আরও বেশি সমাজে বেশি অরাজকতা তৈরি হলো, আরও রিপাবলিকান সোসাইটিটা আরও বেশি ডিস্ট্রয় হয়ে গেল। আর একটা এক্সাম্পল নেওয়া যেতে পারে, যেমন ফর এক্সাম্পল ওডিপাস দ্য কিং। ওকে, ওডিপাস রেক্স এটা একটা বিখ্যাত একটা নাটক, সফোক্লিসের লেখা একটা ড্রামা, যেখানে ওডিপাস যখন জন্ম হচ্ছে, একটা রাজার পুত্র, রাজার ছেলে, তখন ওডিপাস যখন জন্ম হচ্ছে তখন ওডিপাসের যে বাবা তাদেরকে ভবিষ্যৎবাণী করেছে একজন, যে ওডিপাস একদিন তার বাবাকে খুন করবে বড় হয়ে এবং হত্যা করবে, করে সে রাজ্যটাকে দখল করে নেবে, ঠিক আছে, এবং রাজ্যে অনেক রকমের সমস্যা চলে আসবে। তো এই যে ভবিষ্যৎবাণী, সেখান থেকে বাঁচানোর জন্য রাজ্যটাকে ওডিপাস যদি তার বাবাকে খুন করে রাজ্যটাকে দখল না করে নেয়, সেই যে জিনিসটা সেখান থেকে বাঁচানোর জন্য ওডিপাসকে দূরে পাঠিয়ে দেওয়া হলো, তাকে মেরে ফেলার চেষ্টা করা হলো, কিন্তু সে কোনো কারণে সে বেঁচে যায় এবং সে অন্য দেশে বড় হতে শুরু করে, অন্য জায়গাতে তাকে অন্য বাবা মারা লালন পালন করে। সে জানতো না যে সে একজন রাজার ছেলে, এবং সেই দেশের সাথে এই দেশের একদিন যুদ্ধ হয় এবং তখন ওডিপাস তার বাবাকে খুন করে, তার মাকে বিয়ে করে এবং সে এই রাজ্যটাকে দখল করে নেয় এবং সেই রাজ্যের রাজা হয়, এবং তার কিছু সময় পরে গিয়ে সে জানতে পারে সে অ্যাকচুয়ালি কত বড় ভুল করেছে। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, সাবলেশন, অর্থাৎ ওডিপাসকে সেই সিস্টেম থেকে বাদ দেওয়া হচ্ছে কেন, কারণ সেই দেশটাকে রক্ষা করার জন্য, কিন্তু সেটাকে বাদ দেওয়ার ফলেই সেই ঘটনাটা আবার ঘটছে। আমাদের জীবনেও ঠিক এমনটা হয়, কোন একটা উদ্দেশ্যের জন্য আমরা যে কাজটা করছি, একটা সিদ্ধান্ত নিলাম, একটা কাজ আমরা করতে শুরু করলাম কোন একটা উদ্দেশ্যকে ফুলফিল করার জন্য, কিন্তু সেই কাজটা করার ফলে ঠিক সেই উদ্দেশ্যটা আরও বেশি ধ্বংস হলো, আরও বেশি ক্ষতি হলো, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের লাইফে অনেক সময় বারবার হতে থাকে। যেমন ফর এক্সাম্পল রিসেন্টলি যদি আমরা আরজি করের যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত, সেই যে ঘটনাটা, তার মধ্যে মমতা ব্যানার্জি নিজে রাস্তায় র্যালি করতে নেমে গেছে, কিন্তু যখন মমতা ব্যানার্জি ভাবলো যে আমি রাস্তায় র্যালি করতে নামলে পাবলিক সিম্প্যাথি পাবো, কিন্তু সেই কাজটা করার মাধ্যমে পাবলিক আরও তাকে বেশি ঘৃণা করতে শুরু করলো, মানে আরও বেশি তার উপরে একটা রোষ তৈরি হলো। সে যে কাজটা করার মাধ্যমে যে জিনিসটা চেয়েছিল ঠিক তার উল্টোটা হলো। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, সাবলেশন। পলিটিক্সে, ইকোনমিক্সে, সোশ্যাল ভ্যালুসে, হিস্ট্রিতে, আর্ট, ফিলোসফি, আমাদের ব্যক্তিগত লাইফ, আমাদের পাস্ট, সব জায়গাতেই সাবলেশন বারবার উঠে আসে। এই সাবলেশনের থ্রুতে আমরা কি জানতে পারি, কোনটা আমাদের ডায়ালেকটিক্যাল একটা প্যাটার্ন বা একটা জিনিস উঠে আসছে, যেটা আমরা ভাবছি যে এরকম করলে এরকম হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা করলে সেটা হবে না, বরঞ্চ তার উল্টোটা হবে। এটাই হচ্ছে কি সাবলেশন। তো এই জিনিসটাকে আমাদেরকে রিকগনাইজ করতে শিখতে হবে এবং বারবার এই জিনিসটা একটা প্যাটার্নের মধ্যে চলতে থাকে। যখন আমরা এটা দেখতে শিখবো তখন কি বাইরের জগৎকে আমরা অনেক ভালো করে ইন্টারপ্রেট করতে পারবো বা বুঝতে পারবো। আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে কি
যে ডায়ালেকটিক্সকে বোঝার জন্য তিনটে জিনিস আমাদেরকে জানতে হবে। একটা হচ্ছে এলিমিনেশন, ট্রান্সফরমেশন, আর হচ্ছে প্রলিফিরেটেড। এলিমিনেশন, ট্রান্সফরমেশন অ্যান্ড প্রলিফিরেটেড, এটার মানে কি? অর্থাৎ একটা সিস্টেম, তার থেকে কোনো কিছু বাদ দেওয়া হলো, সেটাকে বলা হচ্ছে কি এলিমিনেশন। ট্রান্সফরমেশন মানে কি? সিস্টেমটা যেমন ছিল সেই বাদ দেওয়ার ফলে এটা চেঞ্জ হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, ট্রান্সফর্মড হয়ে গেল। কিন্তু এটা বাদ দেওয়ার ফলে জিনিসটা কমলো না। মানে কোনো একটা ঘটনা থেকে যদি কোনো একটা জিনিসকে বাদ দেওয়া হয়, মানে কোনো একটা সংখ্যাকে বা কোনো একটা বিষয়কে বাদ দেওয়া হয়, তাহলে সেটা তো আরও ডিক্রিজ হওয়ার কথা, কিন্তু ডিক্রিজ নয়, বরঞ্চ সেটা ট্রান্সফর্ম হয়ে আরও ইনক্রিজ হলো, তার কোয়ালিটিটা আরও বেশি বেড়ে গেল। তখন সেটাকে আমরা বলি কি প্রলিফিরেটেড, অর্থাৎ সেটা আরও বৃদ্ধি হলো। অর্থাৎ সিস্টেম থেকে কোনো জিনিসকে বাদ দেওয়ার ফলে সেই জিনিসটার মধ্যে ট্রান্সফরমেশন হলো এবং তার কোয়ালিটি আরও বেশি ভালো হলো, সেটাকে আমরা বলছি কি প্রলিফিরেটেড। তো এলিমিনেশন অ্যান্ড ট্রান্সফরমেশন অ্যান্ড প্রলিফিরেটেড, যখনই আমরা কোথাও এই জিনিসটা দেখতে পাবো বাইরের জগতে, আমাদের জীবনে, আশেপাশে সব জায়গাতে, তখনই আমাদেরকে বুঝে নিতে হবে যে এখানে ডায়ালেকটিক্স এক্সিস্ট করে, অর্থাৎ হেগেলিয়ান ডায়ালেকটিক্স। পয়েন্ট নাম্বার 4 হচ্ছে কি 3 লস। এই তিনটে নিয়ম আছে, এই তিনটে নিয়ম যদি আমরা দেখতে পাই বা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো অ্যাকচুয়ালি ডায়ালেকটিক্স কি এবং চারিদিকের জগৎটা অ্যাকচুয়ালি ঠিক কীভাবে কাজ করে, কিভাবে সেই জগৎটা ঘটে চলেছে, বা ইতিহাস কিভাবে আনফোল্ড হচ্ছে, বারবার খুলছে, নতুন নতুন ঘটনা ইতিহাসের মধ্যে ঘটতে শুরু করছে আমাদের জীবনে, পুরো ইতিহাসে, হোল ওয়ার্ল্ডে, সব জায়গাতে। সেই তিনটে লস কি? তার মধ্যে একটা ল হচ্ছে কি ইউনিটি অফ অপোজিট, আর সেকেন্ড হচ্ছে কি কোয়ান্টিটি ইন্টু কোয়ালিটি, আর থার্ড হচ্ছে নেগেশন অফ নেগেশন। নাও ইউনিটি অফ অপোজিটস মানে কি? অর্থাৎ দুটো বিপরীত জিনিস, সেই দুটো বিপরীত জিনিসের মধ্যে একটা অপোজিট জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এক। অর্থাৎ একটা পেন্ডুলাম যখন ঘোরে, যখন দুটো আলাদা আলাদা দিকে চলতে থাকে, কিন্তু চলতে চলতে যখন অনেক অতিরিক্ত হয়ে যায়, তখন সেটা অ্যাকচুয়ালি একটা পয়েন্টে গিয়ে উঠে আসে। দুটো উল্টো জিনিস প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি তাদের মধ্যে একটা মেলবন্ধন আছে। যেমন ফর এক্সাম্পল একজন চাইল্ড, একটা শিশু, সে ভালো করে কথা বলতে পারে না, তার দাঁত টাতগুলো পড়ে গেছে, সে অন্যদের উপর নির্ভরশীল, নিজে টাকা রোজগার করতে পারে না, সবসময় তার মায়ের বা বাবার সাপোর্ট দরকার হয়, ঠিক আছে? সেই শিশুটা যখন অনেক তার সারা জীবন কাটিয়ে যখন জীবনের শেষে পৌঁছাচ্ছে, বৃদ্ধ হয়ে যাচ্ছে, তখন সে কি হয়ে যাচ্ছে যে সেও আবার সেম, সে নিজে টাকা পয়সা রোজগার করতে পারে না, তার দাঁত পড়ে গেছে, সে শারীরিকভাবে অনেক দুর্বল, সে অন্যদের উপর নির্ভরশীল, তার টাকা পয়সা তার ছেলে মেয়ের কাছ থেকে নিতে হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে দুটো অপোজিট জিনিস, একদম শিশু আর একদম বৃদ্ধ, তারা অ্যাকচুয়ালি একই রকমের। এটাকে বলা হয় কি ইউনিটি অফ অপোজিট। এবার এটা আমি অনেক সহজ করে বললাম, কিন্তু এটা অনেক এক্সিস্টেন্সিয়াল স্কেলেও এক্সিস্ট করে, ঠিক আছে? যেমন গুড অ্যান্ড ইভেল, রাইট অ্যান্ড রং। তো এই যে ধারণাগুলো, তার মধ্যে এক ধরনের ইউনিটি অফ অপোজিট এক্সিস্ট করে, সেটা আমরা একটু বাদে আরও ভালো করে বুঝবো। সেকেন্ড যে ল, সেটা হচ্ছে কি কোয়ালিটি ইন্টু কোয়ান্টিটি অ্যান্ড ইটস রিভার্স, বা কোয়ান্টিটি ইন্টু কোয়ালিটি। যার মানে কি আমরা মনে করি কি যে অনেক সময় আমরা এরকম একটা ধারণা থাকে না যে আমাদেরকে কোয়ালিটিতে ফোকাস করতে হবে, কোয়ান্টিটিতে নয়। অর্থাৎ আমাকে একটা গান লিখতে হবে যেটা খুব ভালো হয়, আমাকে 100টা গান লেখার দরকার নেই, আমাকে একটা খুব ভালো গান লিখতে হবে, এই যে ধারণাটা। অথবা আমার 50টা জামা কেনার থেকে আমার একটা ভালো জামা কিনতে হবে বা দুটো ভালো জামা কিনতে হবে। আমরা সবসময় কোয়ালিটি আর কোয়ান্টিটির মধ্যে দুটো উল্টো হিসেবে দেখি, মানে একটা আর একটার বিপরীত, একটা আর একটার বিরুদ্ধে। কিন্তু হেগেলের মতে কোয়ালিটিকে কোয়ান্টিটিতে কনভার্ট করা সম্ভব, আর কোয়ান্টিটিকে কোয়ালিটিতে কনভার্ট করা সম্ভব। অ্যাকচুয়ালি দুটো প্রকৃতপক্ষে আলাদা নয়, যেটা আমরা একটু পরে একটা উদাহরণের সাহায্যে বুঝবো, তখন আরও বেশি স্পষ্ট হবে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে নেগেশন অফ নেগেশন। নাও নেগেশন অফ নেগেশন মানে কি? এটা সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট। নাও এই যে থার্ড ল, নেগেশন অফ নেগেশন, এটার মানে হচ্ছে যে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, যে মানুষ মরণশীল, একটা অ্যাফার্মেশন, একটা সেন্টেন্স যে মানুষ কোনো না কোনো একদিন মারা যাবে। দ্বিতীয় হচ্ছে কি, যেটা হচ্ছে নেগেশন, অ্যাফার্মেশনের ঠিক উল্টো, মানে উল্টো, সেটা কি মানুষ মৃত্যুহীন নয় বা মানুষ অমর নয়। ওকে, অর্থাৎ ম্যান ইজ নট ইমমর্টাল, অর্থাৎ মানুষ যে অমর এমনটা না। অর্থাৎ আগের কথাটা যেটা অ্যাফার্মেশন, সেটাকে আমরা কি বলছি, নেগেট করে, মানে উল্টো করে কথাটা বলছি, ঠিক আছে? যে সব মানুষই এক ধরনের প্রাণী, ঠিক আছে, বা সব প্রাণী এক ধরনের মানুষ নয়, মানে নেগেট করে বলা, এটা হচ্ছে কি নেগেশন। এবার থার্ড যেটা হচ্ছে নেগেশন অফ নেগেশন, হেগেল যেটা বলতে চেয়েছে সেটা কিন্তু আলাদা, সেটা অ্যাফার্মেশনও নয়, নেগেশনও নয়, বরঞ্চ নেগেশন অফ নেগেশন, যে জিনিসটাকে আমরা উল্টো করছি তার একটা উল্টো, ঠিক আছে? কিন্তু কোনো একটা জিনিস তার যে উল্টো, আর তারপরে যে আবার সেকেন্ড উল্টো, নেগেশনকে আবার নেগেট করছি, তার ফলে কিন্তু একটা অন্য জিনিস আমরা পাচ্ছি, সেটাকে বলছে কি হেগেল নেগেশন অফ দ্য নেগেশন, যেটা আমরা একটু পরে একটা উদাহরণের সাহায্যে বুঝবো। নাও ইউনিটি অফ অপোজিট সম্পর্কে যদি আমরা ভাবি, আমাদের পয়েন্ট নাম্বার 5, ইউনিটি অফ অপোজিট মানে কীরকম? ইউনিটি অফ অপোজিট মানে ফর এক্সাম্পল যেমন একটা সুপার ভিলেন আছে, ধরা যাক একটা কোনো আমরা গেম খেলছি, বা যেমন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স হয় না, যেখানে একটা ভিলেন থাকে, থ্যানোস, ঠিক আছে? তো একটা সুপার ভিলেন, যে ভিলেন, সে কি বলতে চাইছে যে অল ফর ওয়ান,
এরকম একটা ভিলেন। অর্থাৎ যে ভাবছে যে সমস্ত মানুষ এক্সিস্ট করবে কি একজনের জন্য, একজনের কথা শুনবে। জর্জ অরওয়েলের লেখা 1984 একটা উপন্যাস, যেখানে কি থাকে একটা মানে বিগ ব্রাদার, ওকে, অর্থাৎ যে সব থেকে শ্রেষ্ঠ, যে যার কাছে সমস্ত ক্ষমতা আছে, যার কাছে সমস্ত পাওয়ার আছে, সমস্ত কিছুর সে কন্ট্রোল করে। তো বাকি পুরো সমাজ, সব কিছু, সমস্ত সাধারণ মানুষ, সমস্ত কাজ তার জন্য। সে একটা ঈশ্বরের মতো, সেটা অত্যন্ত বেশি পাওয়ারফুল, ওকে। সেটা কি হচ্ছে অল ফর ওয়ান, সব কিছু মানে সব মানুষ একজনের জন্য। এবার এর ঠিক উল্টোটা যদি আমরা ভাবি, যেটা হচ্ছে অপোজিট, সেটা কি ওয়ান ফর অল, একটা সুপার হিরো। অর্থাৎ যে ফর এক্সাম্পল আয়রন ম্যান, স্পাইডারম্যান, যে সুপার হিরো, যে একজন মানুষ যে সবাইকে রক্ষা করবে, যে সবার জন্য, লাইক সাম কাইন্ড অফ গড কাইন্ড অফ কোয়ালিটি, ওকে। তো এটা হচ্ছে কি অপোজিট। এই দুটো অপোজিট কি, যখন আমরা কোনো এমন একটা জিনিস তৈরি করার চেষ্টা করি যেটা হচ্ছে সুপার ভিলেন, তখন একটা সুপার হিরো তৈরি হয়ে যেতে পারে। আর সুপার হিরো তৈরি করতে চাইলে একটা সুপার ভিলেন তৈরি হয়ে যেতে পারে, ওকে। যেমন কি ফর এক্সাম্পল, যদি আমি একটা পাহাড় তৈরি করার চেষ্টা করি, যখন আমি পাহাড় তৈরি করব মাটি এক জায়গায় জড়ো করে, তখন অলরেডি আমি একটা গর্ত খুঁড়ে ফেলছি। অর্থাৎ দুটো জিনিসের মধ্যে একটা মেলবন্ধন আছে, দুটো অপোজিট। এটাকে বলা হচ্ছে কি ইউনিটি অফ অপোজিট, ওকে। অর্থাৎ হেগেলের মতে, যেটাকে আমরা জিউং, যেটাকে পরে অ্যাকচুয়ালি ইন্টারপ্রেট করে অন্যভাবে, একটা ছেলের মধ্যেও কিছু এমন বৈশিষ্ট্য থাকে যেগুলো হচ্ছে ফেমিনিন কোয়ালিটি, অর্থাৎ তার মধ্যে কতগুলো ফিমেল কাইন্ড অফ কোয়ালিটি এক্সিস্ট করে, কিন্তু সেটা অত্যন্ত বেশি কম। আবার একটা ফিমেল, যে একটা নারী, তার মধ্যে কতগুলো মেল কোয়ালিটি এক্সিস্ট করতে পারে, ওকে। অর্থাৎ এটা হচ্ছে কি ইউনিটি অফ অপোজিট। এরপর আমাদের আসছে কি ফ্রম কোয়ালিটি টু কোয়ান্টিটি, ফ্রম কোয়ালিটি টু কোয়ান্টিটি। এটার মানে কি, এটা হচ্ছে অত্যন্ত খুবই ইন্টারেস্টিং, কিভাবে একটা কোয়ালিটি, যেটা একটা মূল্য আছে, একটা ভ্যালু আছে, সেটা একটা কোয়ান্টিটিতে কনভার্ট হয়ে যাচ্ছে, আর একটা কোয়ান্টিটি একটা কোয়ালিটিতে। ধরা যাক আমাদের কাছে কতগুলো চালের টুকরো আছে, বা বালি হয় না, বালি ছোটো ছোটো দানা থাকে, তো আমরা সেই বালির দানা বা ছোটো ছোটো পাথরের খণ্ড, সেগুলোকে আমরা এক জায়গায় জড়ো করছি। না, এই যে পাথরের খণ্ডে এক জায়গায় জড়ো করছি, বা ছোটো ছোটো বালির টুকরো, যদি হিপ অফ স্যান্ড, সেটাকে যদি আমরা বালি যদি জড়ো করতে থাকি, তাহলে কিছুক্ষণ পরে গিয়ে সেটা একটা উঁচু একটা ঢিপি তৈরি হবে। এই যে ঢিপিটা তৈরি হচ্ছে, সেটা কি, সেটা কিন্তু একটা কোয়ালিটি, একটা বিশেষ জিনিস, একটা ঢিপি, বালির ঢিপি। কিন্তু প্রথমে যখন আমরা একটা একটা করে স্যান্ড রাখছিলাম, বা একটা একটা টুকরো যে বালির কণা রাখছিলাম, তখন সেটা কি ছিল, একটা কোয়ান্টিটি। অর্থাৎ একটা বালির কণা, তারপর দুটো বালির কণা, তারপর তিনটে বালির কণা, এরকম। এই যে আমরা কোয়ালিটিতে ছিলাম, একটা একটা করে বালির টুকরো বা কণা আমরা রাখছিলাম, কিন্তু সেরকম রাখতে রাখতে কি হঠাৎ করে সেই কোয়ালিটিটা চেঞ্জ হয়ে, ট্রান্সফর্ম হয়ে কি হয়ে গেল না, কোয়ান্টিটিতে হয়ে গেল, মানে একটা কোয়ালিটিতে হয়ে গেল। অর্থাৎ কি এটা বালির ঢিপি তৈরি হয়ে গেল। এবার যদি আমরা উল্টোটা করি, একটা বালির ঢিপি আছে, এটাকে এটা একটা মানে কোয়ালিটি, একটা বিশেষ বৈশিষ্ট্য, এটা ঢিপি, এটা অন্য কিছু নয়, এটা ঢিপি। তার থেকে আমরা একটু একটু করে বালি সরাতে চাচ্ছি, মানে একটা একটা করে কণা সরাচ্ছি। কিন্তু সরাতে সরাতে এমন একটা সময় আসবে যখন সেই কোয়ালিটিটা, সেটা কি হয়ে যাবে না, হচ্ছে একটা কোয়ান্টিটি। তখন সেটা অনেকগুলো বালির টুকরো বা বালির কণা হয়ে যাবে, অনেকগুলো সংখ্যা, একটা একটা সংখ্যা আমরা তখন দেখতে পাবো। তখন সেটা আর বালির ঢিপি থাকবে না। তো এই যে কোয়ালিটি, সেটা কোয়ান্টিটিতে কনভার্ট হতে পারে, আর কোয়ান্টিটি সেটা কোয়ালিটিতে কনভার্ট হতে পারে, কিন্তু ঠিক কখন সেটা হবে সেটা আমরা বলতে পারছি না। মানে কোন পয়েন্টে গিয়ে সেই বালির কণাগুলো এক জায়গায় জড়ো করার ফলে ঢিপি তৈরি হয়ে গেল, আর তার আগে পর্যন্ত যে ওটার বালির কণা ছিল সেটা আমরা দেখতে পাবো না স্পষ্টভাবে। তো এমন, কিন্তু একটা সময় পরে গিয়ে সেটা হয়ে যাবে। তো এটা হচ্ছে কি হেগেলের একটা অত্যন্ত প্রোফাউন্ড অবজারভেশন, যে আমরা যেটাকে উল্টো ভাবছি, কোয়ান্টিটি, সেই কোয়ান্টিটিটা নিজেকে নেগেট করছে করে কোয়ালিটিকে তৈরি করছে, আর কোয়ালিটি নিজেকে নেগেট করছে, তার উল্টোটা হচ্ছে হতে কোয়ান্টিটিকে তৈরি করছে, ওকে। এটাকেই বলা হচ্ছে কি লাইক কোয়ান্টিটি ইন্টু কোয়ালিটি। এবার আমাদের পয়েন্ট নাম্বার 7 হচ্ছে কি নেগেশন অফ নেগেশন। যদি আমরা এটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি, নেগেশন অফ নেগেশন মানে কি, নেগেশন অফ নেগেশন মানে হচ্ছে, ধরা যাক মানে দুটো বিপরীত জিনিস, মানে দুটো উল্টো একটা পয়েন্ট, যে পয়েন্টটা তার নিজেকে নেগেট করছে, মানে নিজের বিপরীতে যাচ্ছে, আর এই পয়েন্টটা নিজের বিপরীতে যাচ্ছে, যাওয়ার ফলে তারা সেই দুটো পয়েন্টটা যেটা অ্যাকচুয়ালি ছিল সেটা পাল্টে যাচ্ছে, সেটা ইভলভ হয়ে যাচ্ছে। ধরা যাক দুজন ফাইটার, দুজন বক্সিং করে, এমন দুজন মানুষ আছে, ঠিক আছে। তো দুজন ফাইটার, একজন ফাইটার আর একজন ফাইটারের বিরুদ্ধে কাজ করছে, তাহলে যে নিজের যে তার যে শক্তিটা ছিল সে খরচ করছে কি অন্য একজন ফাইটারের বিরুদ্ধে, ঠিক আছে। আর এই শক্তি সে তার অন্য একজন ফাইটারের বিরুদ্ধে খরচ করছে। না, খরচ করার ফলে, ফাইটিং করার ফলে তারা দুজনেই কিন্তু ইভলভ হচ্ছে, তারা কিন্তু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ একজন ফাইটার সে যখন অন্য একজনের সাথে ফাইট করছে, সেই ফাইট করার মাধ্যমে সে কিন্তু আর সেই ফাইটারটা নেই যে আগে ছিল। সে ফাইট করার মাধ্যমে তার ফাইটিংয়ের স্কিলটা ধীরে ধীরে বাড়ছে, সে আরও গ্রো করছে, সেটার মাধ্যমে সে কিন্তু একটা অন্য ফাইটারে পরিবর্তন হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি নেগেশন অফ নেগেশন। অর্থাৎ দুটো ফাইটার একে অপরকে নেগেট করার চেষ্টা করছে, দুটোর মধ্যে ক্ল্যাশিং হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, এবং তার মাধ্যমে সেই দুটো জিনিসই পরিবর্তন হয়ে যাচ্ছে, রূপান্তর হয়ে যাচ্ছে।
এটাকেই হেগেল বলছে কি নেগেশন অফ দ্য নেগেশন। এখানে এটা খুব ইন্টারেস্টিং বিষয় আছে। হেগেল বলছে যে যখন জেসাস অন দ্য ক্রস, অর্থাৎ জেসাস যখন তাকে যখন মেরে ফেলা হচ্ছে জেসাস অন দ্য ক্রস, তখন তখন সেখানে শুধুমাত্র জেসাস ক্রাইস্ট নেই, সেখানে কিন্তু গড হিমসেলফ এক্সিস্ট করে। অর্থাৎ জেসাস অ্যাজ এ সান অফ গড, সে একজন মেসেঞ্জার, একজন ঈশ্বরের একটা বার্তা নিয়ে এসছে। এবং যখন সে অ্যাকচুয়ালি মারা যাচ্ছে তখন কিন্তু শুধুমাত্র মানে জেসাস মারা যাচ্ছে এমনটা না, বরঞ্চ সেই ঊর্ধ্বে যে গডটা আছে, যে গডের হয়ে সে কথা বলতে আসছে, সেই গডই কিন্তু ক্রসের উপরে এক্সিস্ট করে। অর্থাৎ গডকে একটা স্টেপ নিচে নামতে হচ্ছে আর হিউম্যানকে একটা স্টেপ উপরে উঠতে হচ্ছে। তাহলে গিয়ে অর্থাৎ হিউম্যান বিইং সে ভাবছে যে সে তার যে ক্যাপাসিটি, সে নিজের ক্যাপাসিটিকে আরও বেশি ইনক্রিজ করতে পারবে। কিভাবে না হচ্ছে ঈশ্বরকে জানার মাধ্যমে। আর গড সে কিন্তু ঈশ্বর মানে গড তখনই এক্সিস্ট করবে যদি সে পৃথিবীতে জন্ম হয়, যদি জেসাস, প্রফেট মোহাম্মদ বা কৃষ্ণা বা রাম তারা যদি কখনো জন্মই না হতো, তারা যদি একটা হিস্টোরিক্যাল ফিগার হিসেবে না উঠে আসতো, একটা ইতিহাসের মধ্যে একটা বিশেষ চরিত্র হিসেবে না থাকতো, তাহলে কিন্তু মানুষ ঈশ্বরে বিশ্বাস করতো না। তাহলে কিন্তু ঈশ্বর বলে কোনো একটা ধারণা বিশ্বাস করুক বা না করুক, জানুক বা না জানুক, এই ধারণাটারই তৈরি হতো না। তো ঈশ্বরকে তার অস্তিত্বের প্রমাণের জন্য তাকে পৃথিবীতে নেমে আসতে হচ্ছে, তাকে কোনোভাবে সেই ধারণাটা পৃথিবীর মধ্যে ইতিহাসের মধ্যে উঠে আসতে হচ্ছে। এবং ঈশ্বর তো পৃথিবীতে এক্সিস্ট করে না, কিন্তু যেখানেই থাকুক না কেন তাকে পৃথিবীতে নেমে আসতে হচ্ছে, সে জেসাসের মাধ্যমে হোক বা প্রফেট মোহাম্মদের মাধ্যমে হোক, অথবা রামানু মহর্ষি হোক বা নানক হোক বা রাম হোক বা শ্রীকৃষ্ণ হোক বা যেই হোক, তার মাধ্যমে যখন ঈশ্বর পৃথিবীতে নেমে আসে, অর্থাৎ গড নিজেকে নেগেট করছে করে হিউম্যানের একটা ফর্মে নামিয়ে আনছে। আর হিউম্যান গডকে জানার মাধ্যমে সে নিজের যে অ্যাকচুয়াল কন্ডিশন, তার মধ্যে যে পাশবিক যে ইনস্টিংক্টগুলো আছে সেগুলোকে নেগেট করার মাধ্যমে একটা স্তর উপরে উঠছে। এবং এই যে স্তরটা সেটাই হচ্ছে কি ডাবল নেগেশন, এবং সেইখানেই হচ্ছে লিবারেট হওয়া সম্ভব। অর্থাৎ এখানে হেগেল বলতে চাইছে কি যে এই যে পুরো ইউনিভার্সটা সেটা অ্যাকচুয়ালি একটা ডবল নেগেশনের মাধ্যমে ক্রিয়েট হচ্ছে। দুটো জিনিস একটা আর একটাকে নেগেট করার মাধ্যমে তৈরি হচ্ছে, আর সেই দুটো জিনিস অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না। ওকে, এটাকে যদি আমরা আরেকটু অন্যরকমভাবে বুঝি, ফর এক্সাম্পল লেটসে আমি হয়তো কোনো একটা বন্ধুকে বললাম বা কোনো একটা ফ্রেন্ড, আমার একটা বান্ধবীকে বললাম যে চল আমরা কফি খেতে যাই, ঠিক আছে। সেই বান্ধবীটা বললো বাট আমি তো কফি একদমই পছন্দ করি না। আমি বললাম আমিও একদম পছন্দ করি না, ঠিক আছে। বলছে তাহলে আমরা অন্য কিছু খেয়ে নেবো। হ্যাঁ ওকে, বাট আমরা কফি খেতে গেলাম, কিন্তু আমরা জাস্ট কফি বাদ দিয়ে বাকি সব কিছু খেলাম, মেবি চা খেলাম ইত্যাদি ইত্যাদি। কিন্তু কফি খাওয়াটা কি এটা একটা জিনিস, একটা পয়েন্ট, একটা এক্সকিউজ, একটা অজুহাত, যেটাকে নেগেট করার মাধ্যমে আমরা একটা অন্য জিনিসকে ক্রিয়েট করছি, সেই কফি মানে চা খাওয়া বা রেস্টুরেন্টে যাওয়া ইত্যাদি ইত্যাদি। মানে আমি বললাম আমি কফি খেতে যাই, ও বললো যে না, তারপর আমি বললাম আমারও পছন্দ না। অর্থাৎ আমরা দুজনেই জিনিসটাকে নেগেট করছি, আর সেই নেগেশনের মধ্যে যে একটা রেজাল্ট উঠে আসছে, একটা পজিটিভ থিং উঠে আসছে। নেগেশন কোনো একটা নেগেটিভ নয়। অর্থাৎ যেখানে হেগেলের মতে আমরা নেগেশনকে অর্থাৎ নেগেটিভিটিকে কাউন্ট করতে পারি অ্যাজ ইন দ্য পজিটিভিটি, অর্থাৎ নেগেটিভ জিনিস অ্যাকচুয়ালি নেগেটিভ নয়, সেটাকে আমরা পজিটিভিটির মধ্যে কাউন্ট করতে পারি, যে সেটার মাধ্যমে আমরা গ্রো হতে পারি। ওকে, অর্থাৎ কোনো একটা ক্র্যাক বা কোনো একটা জিনিস যেটার মাধ্যমে আমরা ইভলভ হতে পারি। ধরা যাক প্লেটোর লেখা যে ডায়ালগসগুলো, সেখানে আমরা দেখতে পাই সক্রেটিস এবং অন্য একজন, তারা দুজনে একে অপরের সাথে কনভারসেশন করছে, তর্ক বিতর্ক করছে। যেমন আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে যেটা হচ্ছে যে সক্রেটিসের একটা প্রশ্ন, ইউথোপ্রোকে কেন প্রশ্ন করেছিল সক্রেটিস। ওকে, সক্রেটিস একটা জায়গাতে ইউথোপ্রোকে এটা বোঝানোর চেষ্টা করছে যে কেন ঈশ্বর জাস্টিসকে ভালোবাসে। ঈশ্বর কি অ্যাকচুয়ালি জাস্টিসকে ভালোবাসে সেই জন্য জাস্টিস জিনিসটা মূল্যবান, নাকি জাস্টিস জিনিসটা প্রকৃতপক্ষে মূল্যবান সেই জন্য ঈশ্বর জাস্টিসকে ভালোবাসে। ওকে, এই জিনিসটা সক্রেটিস ইউথোপ্রোকে বোঝানোর চেষ্টা করছে। ইউথোপ্রো সক্রেটিসের সাথে তর্ক করছে, সক্রেটিস ইউথোপ্রোর সঙ্গে তর্ক করছে, এবং এই তর্কের মাধ্যমে দুটো উল্টো পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউ দুটো ক্ল্যাশিং হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে, হওয়ার মাধ্যমে সেই দুটো পয়েন্ট অফ ভিউ কনফ্লিক্টের মাধ্যমে তারা পরিবর্তন হয়ে অন্য দুটো পয়েন্ট অফ ভিউয়ে পরিণত হচ্ছে। এবং এই যে অন্য দুটো জিনিসে পরিণত হচ্ছে, সেটা কিন্তু আগে যে জিনিসটা ছিল সেটাকে নেগেট করে যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে কি ডাবল নেগেশন। এই ডবল নেগেশনের থ্রুতে কনস্ট্যান্টলি জিনিসটা ইভলভ হচ্ছে। তো এটাই হচ্ছে কি হেগেলিয়ান কনসেপ্ট, হেগেলিয়ান ডায়ালেকটিক্সের মধ্যে আমরা এই যে জিনিসটা সেটা আমরা বাস্তবের রিয়েলিটিতে সবসময় দেখতে পাই। যেমন একটু আগে আমি একটা কফি ডেটের এক্সাম্পল দিলাম, বা যেমন গড এবং হিউম্যান বিংয়ের মানে গড কনসিয়াসনেস হিউম্যান কনসিয়াসনেসের একটা এক্সাম্পল দিলাম। আমরা পলিটিক্সের মধ্যে, ইকোনমিক্সের মধ্যে, নিজেদের লাইফে, রিলেশনশিপে এবং ইত্যাদি ইত্যাদি সব জায়গাতে আমরা হেগেলিয়ান এই ডায়ালেকটিক্সকে, এই ডবল নেগেশনকে, কোয়ান্টিটি ইন্টু কোয়ালিটিকে আমরা সব জায়গাতে আবিষ্কার করতে পারি। ফর এক্সাম্পল একটা থিওরি আছে যেখানে এটা দেখানো হয়েছে যে মোজার্ট এবং বিথোভেন বা হচ্ছে এরা
গ্রেটেস্ট মিউজিশিয়ান এই কারণে নয় যে তারা হচ্ছে খুব ভালো মিউজিক প্রডিউস করেছে, বরঞ্চ তারা অনেক অনেক মিউজিক প্রডিউস করেছে। যখন অনেক অনেক জিনিস আমরা করি, কোনো একটা বিষয় বারবার করে করি, তখন কোনো একটা তার মধ্যে তৈরি হয়ে যায় এমন যেটা সমস্ত কিছুর কোয়ালিটিটা অনেক বেশি ঊর্ধ্বে হয়ে যায়, অনেক অনেক সুপ্রিম কোয়ালিটি হয়ে যায়। তখন কোয়ান্টিটিটা কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেল। যদি কেউ 50টা গান গায় আর যদি কেউ 1000টা গান গায়, 1000টা গান যখন সে গাছে তার মধ্যে কোনো একটা গান এমন উঠে আসবে যেটা অত্যন্ত ভালো, খুব সুন্দর হবে। তো এই কোয়ালিটিটা তখন এটা কোয়ান্টিটি পরিমাপ একটা কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেল। এটা হচ্ছে কি হেগেলিয়ান অবজারভেশন। তো হেগেল এই জিনিসগুলোকে আমাদেরকে শেখাচ্ছে যে এইগুলোর মাধ্যমে আমরা বাস্তব জগৎ থেকে ইন্টারপ্রেট করতে পারি। যেটা হচ্ছে কি আমাদের পয়েন্ট নাম্বার আমাদের পয়েন্ট নাম্বার 8। ওকে, অ্যাপ্লিকেশন অফ ডায়ালেকটিক্স। পলিটিক্স হোক, ইকোনমিক্স হোক, সোশ্যাল ভ্যালু হোক, হিস্ট্রি হোক, আর্ট হোক, কোনো উপন্যাস হোক, কোনো পেইন্টিং হোক, বা আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন হোক, পাস্ট হোক বা রিলিজিয়াস হোক, সব জায়গাতে আমরা এই ডায়ালেকটিক্যাল প্যাটার্ন আমরা সবসময় খুঁজে পাবো। ডাবল নেগেশন হোক, কোয়ালিটি ইন্টু কোয়ান্টিটি হোক, অথবা সাবলেশন হোক, অথবা ইউনিটি অফ অপোজিট হোক, অথবা ডায়ালেকটিক্স। এই সবগুলো মিলে হচ্ছে ডায়ালেকটিক্স, যেখানে ইউনিটি অফ অপোজিট, কোয়ালিটি ইন্টু কোয়ান্টিটি আর নেগেশন অফ নেগেশন, তিনটে জিনিস যখন থাকে তখন সেটাকে আমরা ডায়ালেকটিক্স বলি। এটা আমরা বারবার সব জায়গাতে আমরা খুঁজে পাবো। ওকে, তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে হেগেলের ডায়ালেকটিক্স কনসেপ্ট অ্যাকচুয়ালি কি, এবং এটাকে ইউজ করে, এটাকে অবজার্ভ করার মাধ্যমে আমরা একটা বিভিন্ন প্যাটার্নসকে খুঁজে পেতে পারি। এবং আমরা দেখতে পাবো হয়তো আমরা বারবার সেই একই প্যাটার্নের মধ্যে গোল গোল ঘুরছি, যেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি যে সাবলেশনের থ্রুতে সেই জিনিসটা আমাদের কাছে বারবার ফিরে আসছে, সেই জিনিসটা আমাদের থেকে চলে যাচ্ছে বারবার, অথবা যে জিনিসটাকে আমরা আমাদের লাইফ থেকে বাদ দেওয়ার চেষ্টা করছি কোনো একটা কাজের মাধ্যমে, সেই জিনিসটা সেই কাজের মাধ্যমে বারবার ফিরে আসছে আমাদের লাইফে। ওকে, এটা হচ্ছে কি সাবলেশন। তো এই যে অবজারভেশনগুলো, সেটার সাহায্যে আমরা আমাদের জীবনটাকে বেটার ইন্টারপ্রেট করতে পারবো, অনেক ভালো করে ব্যাখ্যা করতে পারবো। আর যখনই আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হবে, আমাদের যখন মানসিক যে ধারণাগুলো যখন স্পষ্ট হবে আমাদের জীবন সম্পর্কে, সব কিছু সম্পর্কে, তখন আমরা অনেক বেশি ভালো সিদ্ধান্ত নিতে পারবো, ভালো চয়েস নিতে পারবো। তো আশা করি তোমরা অনেক কিছু জানতে পেরেছো আজকের ভিডিও থেকে। আজকের জন্য এতটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা।